অর্পণা নিজেকে কঠিন করে নিচের দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে যখন দ্বীপকে ক্রস করতে নিবে তখনই কোমরে হ্যাচকা টান লাগলো, আর সেকেন্ডের গতিতে পিঠে কোমরে আঘাত পেয়ে ব্যথায় কোকিয়ে উঠল অর্পণা। চোখ মেলে তাকাতেই মুখের উপর ঝুঁকে থাকা দ্বীপকে দেখতে পেল। অর্পণার হাইট কম হওয়ায় অনেকটা ঝুঁকতে হয়েছে দ্বীপকে, তবে অর্পণা সেসবে পাত্তা দিল না। সে পিঠ আর কোমরের ব্যথাকে উপেক্ষা করে দ্বীপের সামনে থেকে সরে যেতে চাইলে দ্বীপ গাড়িতে এক হাত রেখে বাধা প্রয়োগ করল। পরপর অর্পণা অন্যদিকে দিয়ে যেতে চাইলে দ্বীপ ওই পাশেও হাত রেখে দুই হাতের মাঝে অর্পণাকে বন্দি করে নিল। বিষয়টাতে বড্ড বিরক্ত হলো অর্পণা। চোখ তুলে দ্বীপের চোখে চোখ রেখে শাঁসিয়ে বলল, হোয়াটস প্রবলেম? নাটক চলছে এখানে? নিজেকে নায়ক আর আমাকে নায়িকা ভাবছেন যে এইভাবে ধরবেন আর আমি ভয়ে মিনমিন করতে করতে বলবো কি কি করছেন দীপ? লোকে দেখলে কি ভাববে? এরকম মেয়ে মনে করেন আমাকে? অত লো ক্লাসের অ্যাক্টিং আমি করতে পারি না, সামনে থেকে সরুন। শেমলেস কাপুরুষ একটা। দ্বীপ অর্পণার ঠোঁটের ভাঁজে আঙ্গুল চেপে হেসে বলল, শ্, চুপ, একদম মুখ বন্ধ। অনেকক্ষণ যাবত তোমার উড়ে উড়ে দেখে যাচ্ছি। আমার সাথে তেজ দেখাও না, নিজে দোষ করবে আর আমার সাথে তাপ নেবে, রাইট? কখন থেকে তোমার পেছন পেছন ঘুরছি, পাত্তাই দিচ্ছ না। এই এত বড় একটা দ্বীপ মির্জাকে তোমার নজরেই আটকাচ্ছে না। আমি যে এখানে দাঁড়িয়েছিলাম দেখতে পাওনি? দেখেও পাশ কাটিয়ে চলে যাচ্ছিলে কেন? তোমার কি মনে হয় আমি এখানে এমনি এমনি দাঁড়িয়ে আছি? এমনি এমনি একটা পাবলিক প্লেসকে প্রাইভেট প্লেস বানিয়েছি? শোনো মে, প্রাইভেট জায়গায় শুধু প্রাইভেট মানুষদের সাথে প্রাইভেট আলোচনা করা হয়, যেটা আমি বর্তমানে করতে চাচ্ছি, তাও তোমার সাথে, কারণ তুমি আমার অত্যন্ত প্রাইভেট। অর্পণা ঠোঁট থেকে দ্বীপের হাত ছাড়া মেরে ফেলে দিয়ে তাচ্ছিল্য হেসে বলল, নো, আমি ইয়োর মেড। একজন মেয়েদের সাথে প্রাইভেট আলোচনা মানে তো নষ্টামো করা, তাই না? এসব আপনি করতে রাজি হলেও আমি তো করব না, কারণ আপনাকে আমার রুচিতে ধরে না। সরুন তো। বলেই দ্বীপের বুকে ধাক্কা দিল অর্পণা। তবে দ্বীপকে সরাতে পারল না। অর্পণার কথায় রাগ বাড়ল দ্বীপের। এক হাতে অর্পণার কোমর জড়িয়ে ধরে অন্য হাতে দুহাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, স্টপ, আমার সাথে গলা উঁচু করবে না, এসব পছন্দ না আমার। বাই দ্য ওয়ে, কার পারমিশন নিয়ে উপস্থাপনা করতে গিয়েছিলে? এই যে এতগুলো ছেলের সামনে নিজের রূপ দেখালে, এই এত সুন্দর কণ্ঠটা সবার সামনে তুলে ধরলে, এসব করার পারমিশন কে দিল তোমায়? সকাল সকাল হাজব্যান্ডকে বিছানায় ফেলে বাড়ি থেকে বেরিয়ে এসেছো, এটা কেমন ওয়াইফের কাজ? আমাকে হাজব্যান্ড মনে করো তুমি? দাম দাও আমায়, 4 আনার মূল্যও তো দাও না। ইউনো, হাজব্যান্ড ওয়াইফের মাঝে যতটা আন্ডারস্ট্যান্ডিং থাকে তার চেয়েও বেশি হাজব্যান্ডের প্রতি ওয়াইফের আনুগত্য থাকতে হয়। কোথায় তোমার আনুগত্যতা? তুমি কোন মুখে স্ত্রীর পরিচয় দাও? সেই মুখে স্বামীর জন্য সামান্য পরিচয়ের সম্মানটুকুও নেই। আমি যে তোমায় বললাম স্টেজ থেকে নেমে আসতে, নামলে না কেন? আমি চাই আমার স্ত্রী আদুরে থাকবে, আমার রাজ্যে রাজরানী হয়ে থাকবে, কোনো বিপদ তাকে ছুঁতে পারবে না, সবার কুচিন্তা কুচাহনি থেকে দূরে থাকবে। অথচ অথচ আমার চাওয়ানোরূপ কিচ্ছু হচ্ছে না। তুমি বরাবরই অত্যন্ত খারতার এবং অবাধ্য। তুমি কি বুঝতে পারছো আমি তোমার প্রতি কতটা অসন্তুষ্ট? দ্বীপের কথার প্রেক্ষিতে অর্পণা ঝাঁঝালো স্বরে বলল, সকাল সকাল হাজবেন্ডকে বিছানায় ফেলে আসাটা অন্যায়, অথচ বর্তমান ওয়াইফের বুক থেকে মাথা তুলে বর্তমান ওয়াইফের মুখের দিকে তাকিয়ে প্রথম ওয়াইফের নাম উচ্চারণ করাটা অন্যায় নয়? ওয়াইফ বেরিয়ে যাচ্ছে দেখেও তাকে না আটকানোটা অন্যায় নয়? ভালো না বেসে জাস্ট কবুলের খাতিরে একটা মেয়ের উপর অধিকার খাটানোটা অন্যায় নয়? প্রতিটা কথার বিপরীতে আমি তোমায় ভালোবাসি না এই কথাটা বলাটা অন্যায় নয়? পুরো ভার্সিটির সর্বসমক্ষে নিজের ওয়াইফকে কাজের মেয়ে বলাটা খুব গর্বের, হ্যাঁ? গর্ব হচ্ছে আপনার? মিস্টার মির্জা, শুধু 3টে কবুল বললেই স্বামী হওয়া যায়, কিন্তু প্রকৃত স্বামী হতে গেলে অনেক দায়িত্ব পালন করতে হয়। আপনি শুধু উন্মাদ প্রেমিক হতে পেরেছেন, কিন্তু স্বামী হওয়া শিখেননি আপনি। স্বামীর দায়িত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেননি আপনি। বাই দ্য ওয়ে, আপনার মাঝে স্বামিত্ব দেখার কাঙাল আমি নই। আপনি তখন বললেন না আমি 8 মাস আপনার বাড়ির কাজের মেয়ে ছিলাম, তার বিনিময়ে তো কিছুই দিলেন না। এবার দিন। আমি চাচ্ছি আমায় মুক্তি দিন, আমায় তালাক দিন। আমি আমার ফেরারি জীবনে বিন্দাস ছিলাম। কথা শেষ করার আগেই গাড়ির সাথে অর্পণার মুখ চেপে ধরল দ্বীপ। রাগে তার চোয়াল থরথর করে কাঁপছে। তার সব সহ্য হয়, শুধু তালাক শব্দটা সহ্য হয় না। এত ব্যথায়ও এক টুকরো শব্দ করল না অর্পণা। এই বাহ্যিক ব্যথাটার চেয়েও হাজার গুণ ব্যথা বুকের বাম পাশে হচ্ছে। সেই ব্যথাগুলো তো আত্মচিৎকার করে বেরোতে পারছে না, তাহলে এইটুকু ব্যথায় কি চিৎকার করবে সে?
অর্পণাকে শক্ত হয়ে ব্যথা সহ্য করতে দেখে দীপের রাগ আরও বাড়ল। সে হাত সরিয়ে গাড়ির দরজায় সজোরে ঘুষি বসালো। এই মেয়েটা যদি তাকে একটু বুঝতো তাহলে কি খুব বেশি ক্ষতি হতো? তখন রাগ করেছে বুঝতে পেরে কতবার কথা বলতে চাইল, কিন্তু মেয়েটা ফিরেও তাকালো না। এখন সবাইকে নিজ উদ্যমে দূরে সরিয়ে একটা পাবলিক প্লেসকে প্রাইভেট প্লেস বানিয়েছে। তারপরেও শান্তিতে একটুখানি কথা বলার জো নেই। দ্বীপের ভাবনার মাঝেই পেছন থেকে ধাক্কা দিল কেউ। অর্পণার সামনে নরম হয়ে দাঁড়িয়ে থাকায় শক্তপোক্ত ধাক্কাটা সামলাতে হিমশিম খেয়ে অনেকটা দূরে সরে গেল দ্বীপ। কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে চড়ের শব্দ হলো। দ্বীপ চড়ের উৎস ধরে তাকাতেই অর্পণার গালে আরও একটা চড় পড়ল। পরপর আরেকটা চড় দিতে নিতেই থমকে উঠল দ্বীপ। ডোন্ট ডিয়ার টু টাচ হার এগেইন। আরেকটা চর যদি ওর গালে পড়ে তাহলে আমি ভুলে যাব আপনি বয়সে আমার মুরব্বী। লিভ হার, জাস্ট লিভ। দ্বীপের কথাই ফুঁসে উঠলেন আরশাদ জামান। মোবাইলে লাইভ নিউজ দেখার পর গোটা 4 ঘন্টার রাস্তা তিনি 3 ঘন্টায় ক্রস করে এখানে পৌঁছেছেন। আর এসে দেখলেন মেয়েটা যাকে আগলে রাখবে বলে ওনার সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে এসেছে, সেই মানুষটির হাতে নির্যাতিত হচ্ছে। আরশাদ জামান অর্পণার হাত টেনে নিজের পিছনে নিয়ে দ্বীপের থেকেও দ্বিগুণ তেজ নিয়ে বলল। পরপরই অর্পণার হাত ধরে টানতে টানতে বলল, তোমার নাটক আমি যথেষ্ট দেখেছি। আর না, আজ এই মুহূর্তে তোমার সব নাটকের সমাপ্তি ঘটাবো আমি। আজকের পর এই ছেলের আশেপাশেও যেন তোমাকে না দেখি। তোমায় সুযোগ দিয়েছিলাম, তুমি ব্যর্থ হয়েছ। অনর্থক সময় নষ্ট করেছ। আর নয়, দরকার পড়লে তোমায় নিজের হাতে মেরে ফেলবো। ও তার কাছে অপমানিত হতে দিব না। আমি কি মরে গিয়েছি? আমার শক্তি নেই নাকি সামর্থ্য নেই? তোমাকে আঁকলে রাখার জন্য তোমার পাপ্পাই যথেষ্ট। কোনো দিক মির্জা বা আদ্রিয়ান কাইসারের প্রয়োজন নেই। আরশাদ জামান মেয়েকে নিয়ে টানতে টানতে নিজের পার্ক করা গাড়িটির দিকে এগুতে লাগলো। তখনই তেড়ে গিয়ে অর্পণার হাত টেনে ধরল দ্বীপ। আরশাদ জামানের উদ্দেশ্যে কর্কশ ধ্বনিতে বলল, লিভ হার, শি ইজ মাই ওয়াইফ। আমার ওয়াইফকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার রাইট আমি কাউকে দিইনি। আল্লাহ ব্যতীত ওকে কেউ আমার থেকে দূরে সরাতে পারবে না। ভেলোরা, তোমার পাপাকে হাত ছাড়তে বলো। আমার কিন্তু খুব রাগ হচ্ছে। তুমি কিন্তু জানো আমি এখনো পুরোপুরি ফিট না। হুট করে মাথা বিগড়ে গেলে কখন কি করে ফেলি নিজেও জানি না। সুতরাং তুমি তোমার বাবাকে হাত ছাড়তে বলো, আর তুমি 2 সেকেন্ডের মাঝে এসে আমাকে জড়িয়ে ধরবে। কুইক ভেলোরা, ভেলোরা কাম। দ্বীপের অধিকার। মায়াভরা ডাকগুলো অর্পণাকে বড্ড টানছে, ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু অর্পণা টলবে না। সে জানে এই ডাকে কোনো ভালোবাসা নেই, শুধুই বিয়ে নামক বন্ধন। আর অর্পণার দুর্বলতার সুযোগ নিতে চাচ্ছে লোকটা। তাই অর্পণা এসবে কান দিবে না। এসব আবেগ নামক মায়াজালকে দূরে সরিয়ে অর্পণা দ্বীপের উদ্দেশ্যে কাট কাট গলায় বলল, আপনি হাত ছাড়ুন। আমি আমার পাপার সাথে যাব। আপনি আজ থেকে মুক্ত দ্বীপ। এখন থেকে আপনার আর আমার পথ আলাদা। হয়তো আর কখনোই আমাদের দেখা হবে না। ভালো থাকবেন। আমার কোনো তালাকের প্রয়োজন নেই। আমি তো আর বিয়ে টিয়ে করতে যাব না, তাই না? তবে আপনি চাইলেই বিয়ে করতে পারেন। পুরুষ মানুষের 4 বিয়ে করা জায়েজ আছে। এক বউ রেখে আরো বিয়ে করা যায়। আমি আপনাকে অনুমতি দিলাম। চাইলে নিজেকে সাজিয়ে নিতে পারেন। হাত ছাড়ুন, আমি যাব। দ্বীপ ছাড়ল না, বরং অর্পণার দিকে এগিয়ে গেল। গালে 2 হাত রেখে আদুরে কণ্ঠে বলল, ভেলোরা, এই রাগ করেছ? আচ্ছা সরি, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। অনেক আদর করব, অনেক অনেক কেয়ার করব। তোমার পাপাকে বলো হাত ছাড়তে। আমার হাত পায়ে জোর পাচ্ছি না শোনা। চলো আমরা আমাদের বাড়িতে চলে যাব। আর এই দূরত্ব দূরত্ব খেলাটা আমার ভালো লাগছে না। হাত ছাড়ো না শোনা বউ। আমার লক্ষ্মী বউ, আমার কাছে ফিরে আসো। তুমি তো জানো আমি সিক। তুমি চলে গেলে আমি আরও সিক হয়ে যাব। যেও না বউ। ও বউ, বউ, যেও না প্লিজ। আরশাদ জামান এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু আর পারলেন না। এসব সিনেমাটিক নাটক তার অনেক দেখা হয়েছে। এই পৃথিবীতে সব স্বার্থপর আর ঠকবাজ।
তার সরল নিষ্পাপ মেয়েটার জীবনেই এসেই পড়ে। না, আর কারোর হাতে মেয়েটাকে ছাড়বেন না তিনি। প্রয়োজনে মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাবে, তবুও না। আশাদ জামান রাগের মাথায় একটা জোরে সরে ধাক্কা দিলেন দ্বীপের বাহুতে। কাতর দ্বীপ আবারও দূরে সরে গেল। পিছনে গাড়ি থাকায় গাড়ি জানালায় কোনোই বাড়ি খেল। আশাদ জামান আর কোনো সময় ব্যয় না করে মেয়েকে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। ভঙ্গুর অর্পণাও হেঁটে গেল পাপ্পার পিছু পিছু। হঠাৎই কাঁচ ভাঙার শব্দ হলো। তড়িৎ গতিতে পিছনে ফিরে তাকালো অর্পণা। কালো চকচক করা গাড়িটি অতীব ফ্রেশ জানালাটা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে মাটিতে পড়ে আছে। দ্বীপের হাতে তরতাজা রক্ত, যা খরস্রোতার ন্যায় বয়ে যাচ্ছে। অর্পণার বুকটা মোচড় দিয়ে উঠল। দ্বীপ তার দিকেই তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। অর্পণার ভয় হলো, লোকটা তো এখনো সুস্থ নয়, আবার যদি প্যানিক অ্যাটাক হয়। এভাবে শ্বাস নিচ্ছে কেন? শ্বাসকষ্ট হচ্ছে? অর্পণার চোখে পানি জমল। দূর থেকে দ্বীপের চোখ জোড়াও লাল আর ঝাপসা দেখাচ্ছে। খেতে দিবে নাকি এ লোক? অর্পণার জন্য কাঁদবে, নাকি শরীর খারাপ করছে? টেনশনে মাথা ফেটে যাচ্ছে অর্পণার। কি জ্বালা হলো তার! না পারছে ধরতে আর না পারছে ছাড়তে। পরক্ষণে বিহানের কথা মনে হলো। আচ্ছা, বিহান ভাই কোথায়? উনি নিশ্চয়ই দ্বীপকে সামলে রাখবেন। অর্পণা এদিক ওদিক তাকিয়ে বিহানকে খুঁজল, কিন্তু পেল না। অর্পণার ভাবনার মাঝেই ওকে টানতে টানতে গাড়ির ব্যাক সিটে ছুঁড়ে ফেলেন আরশাদ জামান। তারপর নিজে উঠে বসে সামনে থাকা যুবকটির উদ্দেশ্যে বললেন, গাড়ি স্টার্ট করো আদি, টিসি নেওয়া ডান। কালকে ওকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে মাসখানেকের মাঝে আমিও চলে যাব। এই শহর কেন, এই দেশে আমি থাকবো না। এই স্বার্থপরদের মাঝে আমার মেয়েটা মরে যাবে। সবাই মিলে শেষ করে দিচ্ছ তোমরা। এতদিন মেয়েদের উপর থেকে বর্ষা উঠে গিয়েছিল, আজকাল ছেলেদেরও ভরসা করা যায় না। আমার মেয়ে আমি আগলে রাখবো সারা জীবন। মরে গেল, মরার আগে ওর একটা ব্যবস্থা করে দিয়ে যাব, যেন তোমাদের মতো স্বার্থপররা আমার মেয়ের দুঃখের কারণ হতে না পারে। আদি কিছু বলল না। সে এসব প্রাপ্য, এর চেয়েও কঠিন কঠিন কথা প্রাপ্য সে। তবুও ভালো সে অর্পণার কাছে কাছে থাকতে পারছে। যদি সেটাও না পারত তাহলে তখন তার কি হতো? সময়টা আনুমানিক 12টার কাছাকাছি। ডেমোরা শীতলক্ষার দিকের ফাঁকা ইন্ডাস্ট্রিয়াল রোডের উত্তর পাশে একটি অর্ধভাঙা গাড়ি পড়ে আছে। গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে আনুমানিক 20 থেকে 25 মিনিট আগে। জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল হওয়ার দরুন অন্যান্য সময় এদিকটায় মানুষের আনাগোনা থাকলেও আজ কোনো এক কারণে সকল ফ্যাক্টরি বন্ধ। লোকজনের আনাগোনা নেই। চারপাশ কেমন নিস্তব্ধ। দূর থেকে পেঁচার ডাক আর অলক্ষণে পাখির কু শব্দে জায়গাটা আরও ভয়ঙ্কর করে তুলেছে। এই নিস্তব্ধ রাতে লোকবিহীন রাস্তায় পা পড়ল এক শক্ত মানবের। তার পরনে কালো হুডি, হাতে গ্লাভস, পায়ে সুজে ফুটপ্রিন্টের প্রোটেক্টর, মুখটা ঢেকে আছে হুডির আড়ালে। মানবটির কদমে কদমে রাস্তায় পড়ে থাকা ধুলোবালি অল্প অল্প করে উঠছে, তবে চলনে কোনো শব্দ হচ্ছে না। যেন বাঘ নীরবে তার বড় বড় কদম ফেলে শিকার ধরতে যাচ্ছে। ভাঙা গাড়ির দরজাটি চিরচির শব্দ তুলে খুলে গেল। ড্রাইভিং সিটে পড়ে আছে ক্ষতবিক্ষত হয়ে থাকা এক সুষ্ঠব পুরুষ। গাড়িটির সামনের দুপাশে ঝকঝকা জানালার কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে পুরুষটির শরীরে গেঁথে আছে। মুখেও গেঁথে আছে কয়েকটা, তবে একটু আঘাতে যেন মন ভরল না হরিধারী মানবটির। সে সযত্নে গাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কাঁচগুলোর মধ্যে থেকে একটি ধারালো কাঁচ তুলে নিল। কাঁচটি বেশ মোটা এবং ধারালো, চামড়ায় লাগলেই খ্যাচ করে কেটে যাবে নিশ্চিত। হরিধারী মানবটি কাঁচটি চোখের সামনে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখে পৈশাচিক হাসল। নিস্তব্ধ রাতে প্যাঁচার কর্কশ ধ্বনির ডাকের সাথে মানবটির ফ্যাঁসে হাসির সম্মিলিত হয়ে বড্ড ভয়ঙ্কর শোনাল। মানবটি এক হাতে কাঁচ রেখে
অন্য হাতে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিন অন করতেই তাতে ভেসে উঠল এক হাস্যোজ্জ্বল রমণীর ছবি। মানবটি মোবাইলটা নাকের কাছে নিয়ে বড় করে শ্বাস টানল, যেন ছবিটি থেকেই সে ওই নারীর শরীরে মিষ্টি ঘ্রাণ শুষে নিচ্ছে। অনেকটা সময় ঘ্রাণ নেওয়া শেষ হলে ছবিটিতে অধর ছোঁয়ালো। চুমুতে চুমুতে ভিজিয়ে দিল মোবাইলখানা। ওয়াটারপ্রুফ মোবাইল হওয়ায় পরবর্তী পদক্ষেপে যেতে খুব একটা অসুবিধা হলো না। মানবটি ফোন ঘেঁটে গ্যালারিতে পৌঁছালো। খুঁজে খুঁজে একখানা কাঙ্ক্ষিত মানবীর ছবি বের করলো। ছবিটিতে থাকা মেয়েটির চেহারা বড্ড বিধ্বস্ত। মানবটি হাতে থাকা কাঁচটির সোচালো অংশ দিয়ে মেয়েটির মুখে তৈরি হওয়া আঘাতগুলো কাউন্ট করতে লাগলো। কাউন্ট আপ, 1, 2, 4, 6, 8, 12, 16। 16তে এসে থামল। আরও কিছু ছোট ছোট কাঁটা ছেঁড়া আছে, সেগুলো গণনা করল। এই গণনাটা 21-এ এসে থামল। মানবটি ঠোঁট নাড়িয়ে আঘাতের সংখ্যাগুলো দ্বিগুণ করল। বড় আঘাত 32টি, ছোট আঘাত 42টি। এতগুলো আঘাত মুখের একপাশে নেওয়া বোধ হয় সম্ভব না, তাই কষ্ট করে দুপাশেই বসাতে হবে ভেবেই আফসোস হলো মানবটির। মুখের দুপাশ ক্ষত বিক্ষত হয়ে পড়ে থাকলে নিশ্চয়ই খুব বিশ্রী দেখাবে। ইস, আফসোস। আফসোস করতে করতে আবারও ফ্যাঁসে হাসল মানবটি। এক হাতে মোবাইলে থাকা রমণীর ছবি, অন্য হাতে কাঁচ। ছবিটিতে দেখাচ্ছে রমণীটির চোখের নিচে গালের মধ্যভাগ পর্যন্ত একটা গাঢ় ক্ষত। মানবটি সেই অনুযায়ী কাঁচটি রাখল আহত পুরুষটির এক গালে। পরপরই চাপ প্রয়োগ করে চোখের 1 ইঞ্চি নিচে দাবিয়ে দিল। সাথে সাথে ঘ্যাচ করে শব্দ হলো। পরপরই ঘ্যাচ ঘ্যাচ শব্দ তুলে চামড়া সহ ভেতরের মাংস কেটে গালের মধ্যভাগে এসে পৌঁছালো। আর সেই সাদা অংশ হতে প্রথমে ফোঁটা ফোঁটা পরপর খরস্রোতের ন্যায় রক্ত ঝরতে লাগলো। এরূপ দৃশ্য যেন হুডিধারীর মনকে প্রলোভন করল। সে মেতে উঠল কাঁটা ছেঁড়ার খেলায়। একটা একটা কাঁচ তুলে আর ছবিতে থাকা রমণীর ক্ষত বিক্ষত মুখখানায় থাকা ক্ষত অনুযায়ী খ্যাচ খ্যাচ শব্দ তুলে আহত লোকটার মুখে ক্ষত তৈরি করছে। মুখের এক পাশে গুনে গুনে 22টি বড় কাঁচ আর 33টি ছোট কাঁচ দাবিয়ে ক্ষান্ত হলো মানবটি। পরপর ঠোঁট কামড়ে হেসে একটা আঙ্গুল এগিয়ে দিল আহত মানবটির ক্ষত বিক্ষত মুখদ্বয়ে। মুখে আঙ্গুল লাগতেই গালটা তুলোর মতো নরম মনে হলো। গালের মাংস একদম কিমা হয়ে গিয়েছে। ধরলেই কেমন কেমন ক্যাচ ক্যাচ করছে। ইস, এই মুখ সার্জারি তো বাদ, একটু সেলাই করারও সিস্টেম নেই। লোকটার জন্য হুডিধারীর বেশ মায়া হলো। সারা জীবন এই অসুন্দর বিশ্রী মুখ নিয়ে বাঁচতে হবে। হুডিধারীর খুব ইচ্ছা করছে লোকটার চোখ দুটো উপড়ে নিতে, কারণ সে তার জিনিসের নজর দেওয়ার মতো সাহস দেখিয়েছে। কিন্তু ওই চোখ ওঠানো যাবে না। চোখ উঠিয়ে ফেললে নিজের এই ভয়ঙ্কর চেহারা দেখবে কি করে? শুধু চেহারা দেখানোর জন্য হলেও চোখ দুটো রাখা উচিত। কিন্তু এইটুকুতেই শান্তি পাচ্ছে না হরিমানব। তার আরও ধ্বংসযজ্ঞ চালাতে মন চাচ্ছে। গলা থেকে শরীরটা আলাদা করে দেওয়ার তীব্র ইচ্ছা জমল। বাট সেটা করলে মুক্তি পেয়ে যাবে। সব অপরাধের শাস্তি মৃত্যু হতে পারে না। কিছু শাস্তি মানুষের বেঁচে থাকায়ও নিহিত থাকে। জলেরে 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 হিয়া জলে প্রিয়ার দরদে, এমন পীড়া আসবে জেনে প্রেম পুকুরে নাইতে চাইনি রে। জীবনের এই 7 সকালে মনের মানুষ হইতে চাইনি রে। ওরে পরাণ যদি 2টা হয় রে, একটা গেলে একটা রয় রে। পরাণ যদি 2টা হয় রে। শখের গিটারটা জড়িয়ে ধরে ডুকরে উঠল অর্পণা। তার সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে। মরে যেতে মন চাচ্ছে। এত যন্ত্রণাময় কেন তার জীবনটা? সব সময় তার সাথে এমন কেন হতে হয়? যেই ডালে শখ করে বাসা বাঁধতে চায়, সেই ডালটাই ভেঙে যায়। সে এতটা অবহেলিত কেন? তখন যদি দীপ এত এত অপশানের মাঝে একবার বলতো, তোমায় ভালোবাসবো, তাহলে সব উপেক্ষা করে ছুটে যেত অর্পণা।
তার এখন নিজেকে জোকার মনে হয়। এত এত অপমান করার পরেও ভালোবাসা কোন বুঝে আশা করে তার পাপী মনটা? ভালোবাসা এতই সহজ, সবাই পায়। পাওয়ার হলে প্রথমটাই পেত। সে সব না পাক, মায়ের ভালোবাসাটুকুও তো পেতে পারত। না, তার জন্য ভালোবাসা না, তার জন্য নির্বাসনই ঠিক আছে। আমরণ নির্বাসন গ্রহণ করবে অর্পণা। পরিচিত শহর, পরিচিত দেশ, পরিচিত মুখ, প্রিয় মানুষ সব ছেড়ে অনেক দূরে চলে যাবে। আর কখনোই ফিরবে না এই দেশে, এমনকি মরার পরেও না। অর্পণার ভাবনার মাঝে মোবাইল টুং করে মেসেজের টোন বেজে উঠল। অর্পণা জানে মেসেজটা কার। একমাত্র সেই টাকা খরচ করে কন্ট্যাক্ট নম্বরে মেসেজ পাঠায়। অর্পণা কিছুক্ষণ থম মেরে বসে রইল। মেসেজটা দেখতে মন চাচ্ছে, তবে সাহস হচ্ছে না। কি লিখেছে কে জানে? হয়তো এমন কোনো কথা লিখেছে যেটা অর্পণা আরও হাজার গুণ ক্ষত বিক্ষত হবে। অনেকটা সময় পর স্ক্রিন অন করলো অর্পণা। মেসেজ অপশানে গেল না, শাটার নামিয়েই দেখলো সেখানে খুব সুন্দর করে লেখা। চলে গেছিস না? ভালো করেছিস। আর আসবি না আমার কাছে। কি ভেবেছিস তুই? না ফিরলে আমি মরে যাব? মরে গেলেও ফিরবি না। আমি মরলে আমার লাশের কাছেও আসবি না তুই। কেন এসেছিলি আমার জীবনে? বলেছিলাম তোকে দয়া দেখাতে, আমাকে সুস্থ করতে বলেছিলাম। পেয়াতদের বাচ্চা, তোকে যেন আর কখনো আমার চোখের সীমানায় না দেখি। দেখলে একদম খুন করে ফেলবো। মেসেজটা পড়ে আবারও ডুকরে উঠল অর্পণা। তার মন বিচ্ছেদ চায় না, সে একটু ভালোবাসা চায়, যেটা সে কোনো দিন পায়নি। পাপ্পা ছাড়া কেউ তো কখনো ভালোই বাসেনি তাকে। এবার যদি সে বাসত, কিন্তু তা হওয়ার নয়। সে স্পষ্ট বলে দিয়েছিল সে সব দিবে, সংসার, সুখ, স্বাচ্ছন্দ্য সব দিবে, শুধু ভালোবাসা ছাড়া। অর্পণা অনুভব করলো তার শরীরটা অবশ হয়ে আসছে। কাটা হাতটার রক্ত শুকিয়ে গিয়েছে। যদিও হাত কাটা তার কাছে নতুন কিছু না, তবুও আজ নিজেকে দুর্বল লাগছে। গুটিসুটি মেরে শুয়ে পড়ল মেঝেতে। আজকের রাতটা এই বাংলাদেশে তার শেষ রাত। ব্রেকিং নিউজ। গতকাল রাত আনুমানিক 2টার দিকে ঢাকা জেলার রমনা থানার শেষ প্রান্তে অবস্থিত রেড মব টিজি বারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডটি এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই পুরো বারটি আগুনে পুড়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গেছে, ঘটনার সময় রমনার বর্তমান সংসদ সদস্য সমীরণ মণ্ডল বারের ভেতরে মদ্যপানে ব্যস্ত ছিলেন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এমপি সমীরণ মণ্ডল নিহত হয়েছেন। আগুনের ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেমে যাওয়ার পর ঘটনাস্থল থেকে নিহতদের দেহের কিছু বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো কার দেহের অংশ তা এখনও নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে দুঃখজনক আরেকটি ঘটনায় জানা গেছে, ডেমোরার ইন্ডাস্ট্রিয়াল রোডে এমপি সমীরণ মণ্ডলের একমাত্র পুত্র অজয় মণ্ডলের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তিনি একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। তীব্র গাড়ি দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন স্থানে কাঁচ ঢুকে যায় এবং তিনি মৃতপ্রায় অবস্থায় পড়েছিলেন। রাত আনুমানিক 1টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। উভয় ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত ও নিশ্চিত তথ্য সংগ্রহে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোবাইলের স্ক্রিনে এমন নিউজ দেখে লাফিয়ে উঠল পড়শি। সে ফজরের নামাজ পড়ে একটু ফেসবুকে ঢুকেছিল। ঢোকার সাথে সাথে সময় টিভির নিউজটা সামনে এলো। আর 1 সেকেন্ডও অপেক্ষা করল না পড়শি। মাথার ঘোমটাটা টেনে টুনে ঠিক করে রুম থেকে বেরিয়ে সোজা হলরুমে চলে গেল। যদিও আপাতত হলরুমে তেমন কেউ নেই, কিন্তু এখনই বাবা চাচা এবং ভাইয়ারা নামাজ থেকে ফিরে আসবে, তাই মোবাইল হাতে সোফায় ধাম করে বসে পড়ল। তখনই উপর থেকে ধীর পায়ে নেমে এলো মেধা। এখন সে আর মুখ ঢেকে রাখে না। মুখে কয়েকটা সেলাইয়ের ক্ষত রয়েছে
আর বাকি ছোট ছোট ক্ষতগুলো সার্জারির কারণে মিলিয়ে গিয়েছে। সাথে নিজের প্রতি আত্মবিশ্বাসের ফলে এখন আর জড়তা কাজ করে না। পড়শিকে এমন উসখুস করতে দেখে মেধা ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, কিরে, ব্যাঙের মতো লাফলাফি করছিস কেন? কিছু হয়েছে? পড়শি আতঙ্কিত স্বরে বলল। আপু, তুমি সকালে নিউজ ফিডে ঢুকেছো? মেধা ঠোঁট উল্টে মাথা ঝাঁকিয়ে না করল। পড়শি তাড়াহুড়ো করে বলল, আল্লাহ, তুমি এখনো জানো না? এমপি সমীরণ মণ্ডল আগুনে পুড়ে মারা গিয়েছে, আর তার ছেলে রোড অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি। অজয় মণ্ডলের নিথর দেহের ছবি দেখে আমি খুব ভয় পেয়েছি জানো। শরীর এত পরিমাণ ক্ষতবিক্ষত হয়েছে যে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। মুখ একদম কিমা কিমা হয়ে গিয়েছে। আল্লাহ জানে বাঁচবে কি বাঁচবে না। যদিও সমীরণ মণ্ডল ছোট অপর বিপক্ষ দল, সেদিক থেকে আমার খুশি হওয়ার একটা বিষয় থাকলেও মানুষ হিসেবে বেশ কষ্ট হচ্ছে। আহারে, তাদের পরিবারের জন্য মায়া হচ্ছে। আল্লাহ তাদের হেফাজতে রাখুক। আমার বেশ মায়া হচ্ছে। মেধা ঠোঁট বাঁকিয়ে হাসল। পরপর সদর দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার হচ্ছে না। শয়তান জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক। এখন সারা জীবন সাথে সাথে থেকেছে বলে কি শয়তানের জন্য আফসোস করতে হবে? বিড়বিড় করে বলাই পড়শি মেধার কথাটা ক্যাচ করতে পারেনি। সে বিপরীতে কিছু বলতে নিবে, তখনই সদর দরজা দিয়ে 4 পুরুষের আগমন ঘটল। 4 জনের হাতেই জায়নামাজ, মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি। সবাইকে দেখে চোখ জুড়ালো 2 বোনের। এরকম সময় তারা বহুদিন পর দেখছে। 6-7 বছর আগে প্রতিদিন দেখা হতো। তখন অবশ্য 4 পুরুষ নয়, বরং 5 পুরুষ ছিল। এখন তো মাহির মির্জা চাইলেও নামাজে যেতে পারেন না। অথচ একটা সময় ছিল যখন তিনি সবাইকে ডেকে ডেকে নামাজে নিয়ে যেতেন। মেধার পড়শিকে দেখে ওদের কাছে এগিয়ে এলো 4 জন। শাহিন মির্জা, মাহিন মির্জা সোফায় গা এলিয়ে বসলেন। বিহান এগিয়ে গিয়ে মেধার সামনে দাঁড়ালো। আসার সময় অনেক দোয়া দরুদ পড়তে পড়তে এসেছিল, সেসব একসাথে করে মেধার 2 গালে হাত রেখে চোখে মুখে ফু দিল। স্বামীর আগ্রহ, যত্ন আর নৈকট্যতায় আবেশে চোখ বন্ধ করে নিল মেধা। জীবনে এটুকু সুখ পেলে আর কি লাগে? এই যে প্রতিদিন বিহান এসে তার চোখে মুখে ফু দেয়, এতে কতটা ভালোবাসা প্রকাশ পায় সেটা কি বিহান জানে? জানে না। তবে এবার না হয় জানুক। আর কত দূরে দূরে থাকবে তারা? বৈবাহিক জীবনে 4 বছর 7 মাস পেরোতে যাচ্ছে। এবার তো সংসারটা সাজাতে হবে। একটা কিংবা 2টো বাচ্চা কাচ্চার তো দরকার আছে নাকি? বাচ্চার কথা ভাবতে গিয়ে লজ্জা পেল মেধা। চোখ বুজে এরকম লজ্জালু হাসতে দেখে বিহান ঠোঁট উল্টালো। এভাবে লজ্জা পাওয়ার কি হলো? সে তো সবসময় বউটার কল্যাণের জন্য দোয়া দরুদ পড়ে ফু দেয়। কই, আগে তো এত লজ্জা পায়নি। আজ আবার বউটার কি হয়ে গেল? বিহান মেধার মুখের দিকে তাকিয়ে খুব আস্তে করে জিজ্ঞেস করলো, কি হয়েছে রানী? এরকম লজ্জা পাচ্ছেন কেন? মেধা চোখ তুলে তাকিয়ে মাথা দুদিকে নাড়িয়ে কিছু না বোঝালো। পরপর গাল থেকে বিহানের হাতটা সরিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, ভাইয়া, তুমি কি দিব? কফি নাকি গ্রিন টি? দীপ পড়শির পাশে বসে মেধার উদ্দেশ্যে বলল। তুই মুখটা এমন করে রেখেছিস কেন? কিছু হয়েছে? দীপের সাথে সাথে বিহানও এসে পড়শির অপর পাশে বসল। মাথাটা এক হাতে এদিক ওদিক ঘুরিয়ে দিতে দিতে বলল, মুখ দেখে মনে হচ্ছে হাজবেন্ড মারা গিয়েছে। কিরে, তোর জামাই মরেছে? ভাইয়াদের মজা বুঝতে পেরে পড়শি মাথা থেকে বিহানের হাত সরিয়ে সিরিয়াস কণ্ঠে সবটা খুলে বলল। সব শুনে প্রত্যেকেই নীরব হয়ে গেল। মুখ জুড়ে এমন একটা ভাব যেন তারা এই নিউজ শুনে বড্ড ব্যথিত হয়েছে। সবার ব্যথিত মুখ দেখে পড়শিও ব্যথিত হলো। সে খুব নরম মনের মানুষ কিনা, তাই তো মানুষের কষ্ট দেখলে তারও কষ্ট লাগে। অনেকক্ষণ নীরবতা পালন করার পর দীপ বিহানের উদ্দেশ্যে বলল, ডেকোরেশনের লোকজন কখন আসবে? বিষয়টা নিয়ে আমি বড্ড সিরিয়াস। এইসব মুহূর্ত বারবার আসে না। বিহান বলল, এখন সকাল মাত্র, নাস্তার পর আসতে বলেছি। সব কিছু টাইম মাফিক না হলে? হবে। শিওর? 99%। আর 1%? সেটা তোর পারফরমেন্সের উপর নির্ভর করে।
তোর কি মনে হয় পারফরমেন্স খারাপ হবে? আল্লাহ মালুম। দুই ভাইয়ার আলাপ আলোচনার মানে বুঝল না পড়শি। সে বিহানের কাঁধে মাথা রেখে উদাস ভঙ্গিতে বলল, ভাইয়া, তোমরা কি নিয়ে আলোচনা করো? আজকে কি কোনো অনুষ্ঠান আছে? আমাকেও বলো। ছোট বলে আমাকে কেউ পাত্তাই দেয় না।